আমরা গত ক্লাসে পৃষ্ঠা নম্বর 46 অর্থাৎ 46 নম্বর পৃষ্ঠার 9 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা আরও দু একটা অঙ্ক করব যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দরকার। তো আমাদের ফার্স্ট অঙ্ক আজকে যেটা হচ্ছে 13 দাগ। 13 দাগের অঙ্কে কী বলছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এবার আমাদের এখানে দেখো 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, তাহলে আমরা এরকম করে লিখতে পারি আসল প্লাস 7 বছরের সুদ, এটা হচ্ছে 7,100 টাকা, আর আসল প্লাস 4 বছরের সুদ, এটা হচ্ছে 6,200 টাকা। দুটিকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে পাই, তাহলে কি হবে? এই আসল আর আসল কেটে যাবে, আর 7 বছর থেকে 4 বছর বাদ দিলে 3 বছরের সুদ, এটা হবে বিয়োগ করবে যেটা হবে সেটা হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ হবে 900/3 এত টাকা, 4 বছরের সুদ হবে 900 গুণ 4 নিচে 3 এত টাকা। হঠাৎ করে 4 বছরের সুদ বার করতে গেলাম, তার কারণ হচ্ছে 4 বছরের সুদ যদি এটা থেকে বিয়োগ করে দিই তাহলে আসলটা পাওয়া যাবে। অনেকে আবার 7 বছরও বার করতে পারে, তাহলে এইটা থেকে বিয়োগ দিতে হবে, ওই জন্য আমরা বার করলাম। তাহলে এইটা যদি কাটাকুটি করি 3 3 9 1200 টাকা। অতএব আসল কত হবে? আসল হবে 4 বছরের সুদ আর আসল হচ্ছে 6200 টাকা, তার থেকে 4 বছরের সুদ বাদ দিলে আসলটা পাওয়া যাবে। তাহলে হচ্ছে 6200, তাহলে 6,200 বিয়োগ 1,200 এত টাকা সমান হচ্ছে 5,000। এবার আমাদের কি বার করতে হবে? সুদের হার বার করতে হবে। তাহলে আসল বেরিয়ে গেল, এখানে একটু লেখা উচিত ছিল, পি লেখা উচিত ছিল, তাহলে সুবিধা হবে। তাই আসল পি। আচ্ছা, এবার হচ্ছে সময় টি সমান, এখানে আমাদের 4 বছর দেয়াই আছে, সরল সুদের হার আই ইকুয়াল টু এক্স শতাংশ ধরে নিচ্ছি আমরা, এক্স নট ইকুয়াল টু 0 ধরি, দ্যাট ইজ ইকুয়াল টু x/100। তাহলে এখান থেকে আমরা এখানে চলে যাচ্ছি। অতএব মোট সুদ আই দ্যাট ইজ ইকুয়াল টু হবে 5,000 গুণ 4 গুণ 100 x/100, 5,000 গুণ 4 গুণ x/100 এত টাকা। মানে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে হচ্ছে 200x গুণ না করলেও 14 কাটাকুটি হতো, যাই হোক গুণ সহজ হয়ে গেছে, এই জন্য করে দিলাম। 4 5 20, 200x টাকা। তো 200x টাকাটা তাহলে কত হবে? এইটাই হবে এই 1200 টাকার সাথে সমান, যেহেতু 4 বছরের সুদ এটা, আর 4 বছরের সুদ আবার এইটা। তাহলে 200x ইকুয়াল টু 1200, x ইকুয়াল টু হবে 1200/200, দুটো শূন্য কেটে গেল, 6। তাহলে আমাদের বার্ষিক সুদের হার হলো 6%।
এবার আমরা চলে যাব 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্ক কি বলছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ প্রতি বছর, এটা খেয়াল করার বিষয় যে 1 বছর এখানে সময় বলেই দিয়েছে, সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে 1 লাখ টাকাকে দুভাগ করেছে, করে কিছুটা ব্যাংকে রেখেছে, কিছুটা পোস্ট অফিসে রেখেছে। তাহলে আমাদের বার করতে হবে 2 জায়গায় কত কত টাকা রেখেছে। তাহলে আমাদের যে কোনো একটা ধরে নিলেই হয়ে যাবে। তার কারণ টোটাল তো হচ্ছে কি 1 লাখ টাকা, তার মধ্যে যদি ব্যাংকে যদি 20,000 টাকা রাখে, তাহলে পোস্ট অফিসে কত রাখবে? 1 লাখ বিয়োগ 20,000 মানে 80,000 টাকা। আর যদি ব্যাংকে যদি 30,000 টাকা রাখে, তাহলে পোস্ট অফিসে রাখবে 70,000 টাকা। তাহলে আমাদের চলে যাব, এটা হচ্ছে 16 দাগের অঙ্ক। এখানে দেখো ব্যাংকের ক্ষেত্রে ধরি ব্যাংকে x টাকা x not equal to 0 রাখেন। অতএব সরি, এখানে হবে তিনি, ধরি তিনি, এটা লেখা উচিত ছিল, যাই হোক, ধরি তিনি ব্যাংকে x টাকা রাখেন। অতএব পোস্ট অফিসে রাখেন টোটাল হচ্ছে 1 লাখ টাকা, তার মধ্যে x টাকা তো ব্যাংকে রেখে দিয়েছে, তাহলে হচ্ছে 1 লাখ বিয়োগ x এত টাকা। তাহলে ব্যাংকে রেখেছে x টাকা, পোস্ট অফিসে রেখেছে 1 লাখ মাইনাস x এত টাকা। অতএব ব্যাংকের ক্ষেত্রে আসল P সমান হচ্ছে x টাকা, সময় T সমান হচ্ছে 1 বছর, সরল সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 5%, মানে হচ্ছে 5/100, শতাংশটা তুলে দিলে 5/100। অতএব মোট সুদ সমান হবে 3 গুণ হয়ে যাবে, x গুণ 1 গুণ 5-এর 100 এত টাকা, সমান হচ্ছে 5x/100 এত টাকা। আমরা এখানে 5 আর 100 কাটাকুটি করবো না, আমাদের একটা সুবিধা হবে, অঙ্ক করার সময় তোমরা বুঝতে পারবে আরো পরবর্তী স্টেপে গেলে। এটা হলো। আর পোস্ট অফিসের ক্ষেত্রে এটা হলো ব্যাংকের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে আসল P সমান হচ্ছে 1 লাখ বিয়োগ x কত টাকা, সময় T ইকুয়াল টু 1 বছর, সুদের সরল সুদের হার আর ইকুয়াল টু 6%, মানে এটা হবে 6,000। এবার আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি উপরে। অতএব মোট সুদ হবে এখানে কত, যে
1,00,000 সরি 1,00,000 বিয়োগ x ডিভাইডেড বাই এখানে হবে 1 ইন্টু 6 ডিভাইডেড বাই 100 টাকা। তিনটাকে গুণ করে দিলাম, এইটা 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 আর এইটা। তাহলে আমাদের ব্যাংকে পাচ্ছে এত টাকা সুদ আর এখানে পাচ্ছে এত টাকা সুদ, তাহলে দুটো সুদ যোগ করে দেবো, সেটাই হচ্ছে আমাদের 5,400 টাকার সাথে সমান হবে, যেহেতু আমাদের বলে দিয়েছে। তাহলে অতএব 5x বাই 100 প্লাস 1,00,000 মাইনাস x ইন্টু 6 ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে 5,000। বা এটা যদি আমরা যোগ করে দিই 5x এখানে হচ্ছে প্লাস 6 লাখ হয়ে যাবে, এখানে গুণ করে দিলে এটাকে 6 লাখ হয়ে গেল, মাইনাস 6x ডিভাইডেড বাই এই দুটো 100 লসাগু, এটা হচ্ছে বা 6 লাখ 5x থেকে 6x বাদ দিলে মাইনাস x ইকুয়াল টু 54, তার পাশে আবার দুটো শূন্য চলে এলো। তাহলে এটা হলো অ্যাকচুয়াল, দুটো গুণ হয়ে গেল, তাহলে এটা অ্যাকচুয়াল হলো 5,40,000। তাহলে বা x ইকুয়াল টু হবে 6 লাখ বিয়োগ 5,40,000 মানে হচ্ছে 60,000। তাহলে ব্যাংক কত টাকা রেখেছে? ব্যাংকে রেখেছে x মানে হচ্ছে 60,000 টাকা। তাহলে এখানে আমাদের শেষে ব্যাংকে তাহলে রেখেছে ব্যাংকে রেখেছে 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছেন 1,00,000 বিয়োগ 60,000 এত টাকা সমান হবে 40,000। এই হয়ে গেল অঙ্কটা। এরপরে পরবর্তী যে অঙ্কটা করব সেটা হলো আমাদের 18 দাগের অঙ্ক। এই 18 দাগের অঙ্কটা একটু বোঝার ব্যাপার আছে, নাহলে অনেক বড় অঙ্ক করতে হবে, কিন্তু শর্টকাট মেথডে একটু করতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু একটু বুঝতে হবে। না বুঝলে সোজা গড়া পেটা অঙ্ক করার মতো করলে তবে সময় লাগবে, অনেক বড় হবে আর কি। সহজ হবে, কিন্তু একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে আমার মানে যদি একটু সহজ করার চেষ্টা করি তাহলে একবারেই হয়ে যাবে, কিন্তু একটু বুঝতে হবে। সেটা হচ্ছে দেখো 18 দাগের অঙ্কটা বলছে যে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপু বাবু 15,000 টাকা জমা করেছিলেন। তাহলে 15,000 টাকা জমা করেছেন দীপুবাবু, 15,000 টাকা 15,000 টাকা উনি জমা করেছেন, ভালো কথা। এবার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। তাহলে এই 15,000 টাকাটা আগে 3 মাস খেটেছে, খাটার পরে 15,000 টাকা থেকে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে বিয়োগ হয়ে গেল, এটা হচ্ছে 12,000 টাকা। তাহলে এইটা এবার কমাস খাচ্ছে সেটা আবার দেখতে হবে। তাহলে 3,000 টাকা তুলে নিয়েছে 3 মাস পরে, তাহলে 12,000 টাকা খাচ্ছে। এবার বলছে টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা দেয়। তাহলে প্রথম 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, এর আবার 3 মাস পরে আবার টাকা দিয়েছে, তাহলে এই টাকাটা আবার 3 মাস কাটেছে। তাহলে এরপরে এই টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার কত টাকা দিয়েছিল?
8,000 টাকা দিয়েছি। তাহলে হয়ে গেল গিয়ে 12,000 যোগ 8,000 এত টাকা, মানে হচ্ছে 20,000 টাকা। এইবার বলছে যে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে। তাহলে 3 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে, আর বছর হতে আর 9 মাস বাকি আছে, 6 মাস, কারণ 12 মাসে তো 1 বছর হয়। তাহলে এইখানে তাহলে লিখতে হবে, আসলটা আগে বের করতে হবে। আসলটা কিন্তু ফ্ল্যাট হবে না এখানে, অতএব তাহলে এখানে কী হবে, দীপুবাবুর 15,000 টাকা খাটে 3 মাস, 12,000 টাকা খাটে 3 মাস ও 20,000 টাকা খাটে 6 মাস। তাহলে অতএব তার 1 মাস হিসেবে মূলধন, এইটা হচ্ছে ব্যাপার। এখানে কী করতে হবে, 1 মাস হিসেবে মূলধন এইটা লিখতে হবে। এটা নতুন টার্ম, এটা তোমরা যখন অংশীদারি কারবার হবে তখন এটা ভালোভাবে জানবে আরও। তাহলে 15,000 টাকা কেটেছে 3 মাসের জন্য, 12,000 টাকা কেটেছে 3 মাসের জন্য, 20,000 টাকা কেটেছে 6 মাসের জন্য, এত টাকা। আমরা সব 1 মাসে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে এইটা যেটা হবে সেটা হচ্ছে, দেখো এখান থেকে 1,000 টাকা আমরা কিন্তু বের করে দিতাম, মানে কমন নিতে পারবো। তাহলে হচ্ছে 3 × 45, 3 × 45 প্লাস 1,000 যদি বের করে নিই আমরা এখানে এত টাকা। এখানে হচ্ছে 3টে শূন্য মানে 1,000, 3 × 36 প্লাস এখানে হচ্ছে 3টে শূন্য চলে গেল, 6 × 2 = 20, 6 × 12 তাহলে 120। এটা হচ্ছে তোমার 201 গুণিতক 1000। তাহলে 1 মাস হিসেবে মূলধন হলো তার 201 গুণিতক 1000। এটাই আমাদের হবে প্রিন্সিপাল বা আসল। তাহলে সময় এখানে কত বলেছে, টি ইকুয়াল টু হচ্ছে তোমার 1 মাস সমান সমান হচ্ছে আমাদের 1/12 বছর। তাহলে আমাদের মূলধন যেটা হলো সেটা হলো আমাদের এত টাকা। তাহলে আমাদের যদি এখানে আসলটা হচ্ছে, এখানে একটু ভালো করে লেখা উচিত, যাই হোক আমি লিখছি ভালো করে, নাহলে তোমরা গন্ডগোল করে ফেলতে পারো হয়তো। আমার একবার লিখি, অতএব আসল পি সমান হচ্ছে এত টাকা, সময় টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের 1 মাস। যেহেতু 1 মাস হিসেবে আমরা ক্যালকুলেশনটা করছি, তাহলে 1/12 বছর, টাকাটা আমরা 1 মাসেই তো পেয়েছি, ওই জন্য 1 মাস হিসেবে এখানে ক্যালকুলেশন হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে সুদের হার 1 মাস হিসাবে ক্যালকুলেশনে আমরা পেয়েছি, সেটাকে আমাদের যদি তাহলে সময়ে নিয়ে যেতে হয়, তাহলে এটা 1 মাসের যে মূলধনটা এটাকে তাহলে আমাদের বছরে যদি কনভার্ট করতে হয় তাহলে কী করতে হবে, 1/12 মানে 12 দিয়ে ভাগ করতে হবে। সময়টা যেহেতু 1 মাস হিসাবে নিয়েছি সেটাকে আমাদের বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। সুদের হার আই বা আর যা খুশি, এটা হচ্ছে 500। অতএব মোট সুদ বড় আই সমান হবে 201 গুণিতক 1000 গুণিতক 1/12 গুণিতক 5/100 এত টাকা, সমান হবে আমাদের এইটুকু কেটে যাবে, সরি
এখানে যদি কাটা হয় 6 দুগুণে 12, 5 দুগুণে 10, এখানে যদি আমরা 3 দিয়ে কাটি 3 দুগুণে 6, এখানে হবে 3 6 18, 3 থেকে 21, এটা গুণ করলে শেষমেশ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 837.500। আর সুদ আসল, এটা বলেছি আমাকে, সুদ আসল সমান হবে, দেখো এখানে শেষ পর্যন্ত কিন্তু টাকা ছিল 20,000 টাকা, যদিও 15,000 টাকা দিয়েছে, তারপর 12,000 টাকা কেটেছে, শেষ পর্যন্ত কিন্তু 20,000 টাকা ছিল। তাহলে এখানে হবে কিন্তু 20,000 যোগ 837.50 এত টাকা সমান হবে 20,837.50। এই হচ্ছে অঙ্ক। এরপরে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে 19 দাগের অঙ্ক। সেটা কি বলছে তোমরা একটু পড়বে, তার আগে আমি বলছি। দেখো 19 দাগের অঙ্কটি একটু অন্য স্বাদের। সেটা হচ্ছে এই দেখো 19 দাগের অঙ্ক কি বলছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি থেকে প্রতি মাসে 5,200 টাকা ভাড়া পান আর কি। তাহলে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ায় আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন? তাহলে বাড়িটা তৈরি করতে 1 বছর লেগেছে, যেহেতু 1 বছর পরে তিনি বাড়ি ভাড়াটে বসাচ্ছেন। আর 12% সরল সুদের হারে 2,40,000 টাকা তিনি নিয়েছেন। তাহলে আমরা ধরি যে ধার নেওয়ার x বছর x লজিক্যাল টু 0 পর তিনি সুদ আসল শোধ করেন। অতএব আসল কি সমান হচ্ছে 2,40,000 টাকা, সময় কি সমান হচ্ছে গিয়ে x বছর সুদের হার i ইকুয়াল টু হচ্ছে, এখানে বলে দিয়েছে প্রথমে 12%। তাহলে হলো গিয়ে 12/100। অতএব মোট সুদ হবে 2,40,000 গুণিতক x গুণিতক 12/100, 0 কেটে দাও। তাহলে এটা হবে এটা হচ্ছে 288,00 x এত টাকা। অতএব সুদ আসল সমান হবে 2,40,000 যোগ এবার হচ্ছে মোট বাড়ি ভাড়া। দেখো 1 বছর পরে তিনি ভাড়াটে রেখেছেন, তাহলে x থেকে 1 বছর বাদ চলে গেল। তাহলে x মাইনাস 1 বছর মানে হচ্ছে x মাইনাস 1 বছরকে যদি আমরা মাসে নিয়ে আসতে হয় তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, এত মাস হয়ে গেল।
এত বছর ছিল, সেখান থেকে মাসে নিয়ে আসতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল গিয়ে 12 ইন্টু x-1 এত মাস এর ভাড়া, এত মাসের ভাড়া। তাহলে এবার এক মাসের ভাড়া হচ্ছে কত যেন 5200 টাকা। তাহলে হচ্ছে 12 মাসের ভাড়া হবে এখানে কিন্তু 5200 কিন্তু 5200 টাকা। তাহলে এই টাকাটা আর এই টাকাটা আমাদের হবে সমান। তাহলে আমরা করে ফেলি অঙ্কটা। তাহলে হচ্ছে এই দুটো গুণ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 62,400 x-1 এত টাকা। অতএব 62,400 x-1 এটা সমান সমান হবে 2,40,000 যোগ 28,800 বা 62,400 x মাইনাস 62,400 ইকুয়ালটি হচ্ছে 2,40,000 প্লাস 28,800। এটা আমরা এখানে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এখানে কত হবে যেটা হবে সেটা হচ্ছে বা তোমার 62,400 x মাইনাস 28,800 x সমান হচ্ছে 2,40,000 মাইনাস 62,400। বা এটা এখানে মাইনাস ছিল, এটা এখানে গিয়ে প্লাস হয়ে যাবে। এটা বিয়োগ করলে হবে 33,600 x। এখানে হবে এটা 2,40,000 ইন্টু 62,400, এটা হবে 3,02,400 বা x ইকুয়াল টু হলো 3,02,400 বিভাগের বা 33,600 কেটে গেল। এইটা কাটলে পরে হবে যেটা সেটা হচ্ছে 9। এইটা হবে আমাদের 9। তাহলে আমাদের 9 বছর পরে কাজ শোধ করেছিলাম। আশা করি তোমরা মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে অঙ্কের ব্যাপারে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে বা যদি জানার থাকে এক্সট্রা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এতে ইউটিউব চ্যানেলের নিচে আমাকে কমেন্টও করতে পারো। আজকে